এভাবে যখন তখন গায়ের উপর হুমড়ি খেয়ে পড়েন কেন শুনি? লজ্জা করে না? নির্ঝর অনুর কথায় মুচকি হেসে অনুকে বেশ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। তারপর অনুর গাড়ে মুখ গুজে একটা গভীর চুমু এঁকে দেয়। অনু গোসল করে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছিল। হঠাৎই নির্ঝর কোথা থেকে এসে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। ব্যাস, অনু তো রেগে মেগে আগুন। এসব ঢং আমার ভালো লাগে না। অনু নির্ঝরের থেকে একটু সরে যেতেই নির্ঝর অনুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এখন নির্ঝরের হাতটা অনুর নাভি বরাবর চলে গেছে। তবে এখন আর অনুর আগের মতো অসহ্য লাগে না, বরং অন্যরকম ভালো লাগা কাজ করে। একেবারেই অন্যরকম। মাঝে মাঝে তো ভালো লাগা মন্দ লাগা সব মিলে মিশে এক হয়ে যায়। নির্ঝর নিজের ইচ্ছে মতো অনুর পেটে হাত স্লাইড করছে, আর অনু চোখ বন্ধ করে আছে। নির্ঝর অনুর ঘাড়ে থুতনি লাগিয়ে আয়নায় অনুর প্রতিবিম্ব দেখছে। নির্ঝরের দৃষ্টি অনুর গোলাপি ঠোঁটে আটকে আছে। নির্ঝর অনুকে নিজের দিকে ঘুরিয়ে অনুর ঠোঁটের দিকে এগোতেই হঠাৎই সিমির আগমন ঘটে। সিমিকে হুট করে ঘরে ঢুকতে দেখে নির্ঝর অনু দুজনেই চমকে যায়। অনু একরকম নির্ঝরের কাছ থেকে ছিটকে দূরে সরে যায়। সিমি হতভম্বের মতো দাঁড়িয়ে আছে, যেন সে হঠাৎই খুব বড়সড় ধাক্কা খেয়েছে। বড্ড ভুল সময় চলে এসেছি মনে হয়, নির্ঝরের দিকে তাকিয়ে বলছে। নির্ঝর কি বলবে বুঝতে পারছে না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বোধহয় খুব লজ্জা পেয়েছে, নয়তো অন্য কিছু। অনুই বলে ওঠে, ইয়ে মানে না না, সরি। সরি কেন বলছো? আসলে আগে কখনো এই ঘরে ঢোকার জন্য নক করার প্রয়োজন পড়েনি, তবে এখন থেকে পড়বে সেটা বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, সরি গাইস, ক্যারি অন। কথাগুলো বলে সিমি সেখান থেকে চলে যায়। অনুর কেন যেন খুব হাসি পাচ্ছে। রাজ্য জয়ের হাসি, যেন সে গোটা রাজ্যটাকে জয় করে ফেলেছে। না না, সিমির মুখটা দেখে অনুর খুব হাসি পাচ্ছে, কিন্তু কেন কি জানি। নির্ঝর অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে। আপনি দেখছি লজ্জা পাচ্ছেন। ইয়ে মানে সিমি এভাবে হয়েছে থাক। কথাগুলো বলে অনু নিচে চলে যায়। সেই দুপুরে অনু ঘরে ঢুকেছে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে গেল, আর ঘরের বাহিরে বের হয়নি অনু। এতটা সময় অনু নির্ঝরের কাছেই ছিল। আজ বাড়িতে রমরমে ব্যাপার। নীরা কলেজ ট্যুর শেষ করে বাড়ি ফিরেছে। খুব তাড়াতাড়ি তার বিয়েও নাকি হয়ে যাবে। দু একদিনের মধ্যে ছেলেপক্ষে আসবে পাকা কথা বলতে, নয়তো একেবারে বিয়ের কাবিন করে নীরাকে নিয়ে যাবে। অনু নিচে নামতে দেখে নীরা সোফায় পা তুলে বসে আছে। অনুকে দেখে নাক ফুলিয়ে বলতে থাকে, ভাবি, সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কই তুমি? তুমি তো নিচেই নামো না। অনু মুচকি হেসে নীরার পাশে গিয়ে বসে বলে, ননদিনী গো, আমি কি জানতাম তুমি এসেছ? জানলে তো গোসল টোসল বাদ দিয়ে ছুটে যেতাম তোমার কাছে। ওয়েট ওয়েট, এই বিকেলবেলা গোসল কি ব্যাপার? হ্যাঁ, অনেক ব্যাপার আছে, তবে তোমাকে বলা যাবে না। কথাটা শুনেই অনু হেসে দেয়। হুম, বলো না। হ্যাঁ, বললে কি আর বুঝবে? 2 দিন পর তোমারও দিন আসছে। মানে? মানে জানো না বুঝি? তুমিও না? তা প্রেম ট্রেম করো না নাকি? ও বাবা, প্রেম একদমই না। খালামণির ইচ্ছে আমাকে ছেলের বউ করবে, তাই। কথাটা বলতেই নীরা লজ্জায় লাল হয়ে গেল। খালামণি মানে? মানে তুমি জানো না? কই না তো, ভাইয়া তোমাকে কিছুই বলেনি? আরে না রে বাবা, সে আমার বড় খালামণির ছেলে। এ বাবা, তাই নাকি? তাহলে তো প্রেম ট্রেম জমিয়ে করছো। তা কতদিনের প্রেম শুনি? না গো ভাবি, সে তো আমাকে পিচ্ছু ছাড়া কখনো কিছুই ডাকে না। তার মতে আমি নাকি তার বোনের মতো। তুমি লাইন মারার চেষ্টা করেছো? হ্যাঁ, পাত্তা দেয়নি। দূর, কে বলেছে সে তোমাকে বোন ভাবে? তার মনে হয়তো তোমাকে নিয়ে কিছু ছিল, না হলে কি বিয়ে করছে কেন? নীরা লজ্জায় লাল হয়ে গেছে। তার ভাই সোহাগী ননদিনী, 2 দিন পর বউ সোহাগী হবে। ভাবি চুপ করবা? তা তার নাম কি? নাম তো। নীরা সিঁড়ির দিকে তাকাতেই দেখে নির্ঝর আর সিমি একসাথে সিঁড়ি দিয়ে নামছে। নীরা অন্যদিকে তাকিয়ে বলে, এভাবে বসে না থেকে বরকে একটু আঁচলে করে ঢেকে রাখো। তোমার বর যা হ্যান্ডসাম, চুরি হয়ে যাবে। এমনিতে অনেকেরই নজর রয়েছে তোমার বরের উপর। নির্ঝরা সিমির দিকে ইশারা করে বলছে। অনু একবার তাকাতে নির্ঝরের চোখে চোখ পড়ে যায়। অনু মুখ ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নেয়। তবে নির্ঝর বেশ সিরিয়াস লুকেই আছে। অনু বসা থেকে উঠে দাঁড়াতেই কিছু একটা সাথে ধাক্কা খেয়ে আবার পড়ে যায়। নির্ঝর অনুর সামনে এসে দাঁড়িয়ে আছে। অনু ধাক্কাটা নির্ঝরের সাথেই খেয়েছে। নির্ঝর গম্ভীর মুখে অনুর সামনে দাঁড়িয়ে আছে। অনু, তৈরি হয়ে নাও। মানে? মানে আমরা এখন বেরোবো। কিন্তু কোথায়? তোমার বাসায়। মানে? কেন? এমনি। তোমাকে 3 দিনের জন্য তোমার মায়ের কাছে দিয়ে আসবো। 3 দিন পর আবার নিয়ে আসবো। কিন্তু কেন? 2 দিন পরে তো নীরার হয়তো আক্ত হয়ে যাবে। তো? তো মানে আমি থাকবো না? না, তুমি থাকবে না। আমি যাব না। নির্ঝর রাগী চোখে অনুর দিকে তাকিয়ে বেশ ঝাঁঝালো গলায় বলে ওঠে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি গাড়িতে অপেক্ষা করছি। 5 মিনিটের মধ্যে তোমাকে গাড়িতে দেখতে চাই। কিন্তু কথাটা বলে নির্ঝর দমদম করে বেরিয়ে চলে যায়। অনু নীরা দুজনেই মন খারাপ করে বসে আছে।
নির্জরা এমন কেন করছে? আপনি খুব বাজে একটা লোক মিস্টার নির্জর চৌধুরী। গাড়িতে মুখ গোমড়া করে বসে আছে অনু। নির্জর ড্রাইভ করছে। অনু তো তখন থেকে নির্জরকে যা নয় তাই বলে যাচ্ছে, কিন্তু তাতে নির্জরের কোনো প্রতিক্রিয়া নেই। সে তো চোখ মুখ লাল করে বসেই আছে। নির্জরের গাড়িটা অনুদের বাড়ির সামনে গিয়ে থামে। নির্জর গাড়ি থেকে নেমে অনুর সামনে দরজাটা খুলে দিয়ে অনুকে গাড়ি থেকে নামিয়ে নেয়। নামো। নামবে কি না? না, নামবো না। অনু নির্জরের দিকে একবার তাকিয়ে ঘাড় গড়িয়ে নেয়। নির্জর রেগে গিয়ে অনুর হাত ধরে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। অনু তো রেগে মেগে যেন আগুন। নির্জরের হাতে একটা খামচি দিয়ে বলতে শুরু করে, আপনি একটা লুচ্ছু, গন্ডার, বদমেজাজি হাতি, ছাগল, সব কিছু, সব আপনি। চুপ, চুপ। আমি নীরার বিয়েটাই দেখতে পারলাম না। অনু এখন তো বিয়ে হচ্ছে না, শুধু আক্ত হচ্ছে। তো আমি নীরার আঁকতে থাকতে চাই মিস্টার নির্জন। আমি না ওই বাড়ির একমাত্র বউ। তাই বুঝি? কবে থেকে তুমি নিজেকে আমার বউ ভাবতে শুরু করলে? আমি তো তুমি নীরা রাখতে থাকতে পারবে না, তোমার কষ্ট হবে। আমি চাই না তুমি কষ্ট পাও। কেন? আমার কষ্ট হবে কেন? জানি না। যাও তুমি বাড়িতে, আমি পরে এসে তোমায় নিয়ে যাব। কথাগুলো বলে নির্জর পিছনে হাঁটা ধরে। আপনি খুব বাজে মিস্টার চৌধুরী। আপনা থেকে সায়ন। নির্জর একবার অন্যদিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়িতে চড়ে বসে। অনু বোকার মতো দাঁড়িয়ে আছে। নির্জর আর একবারও পিছনে না ফিরে চলে যায়। অন্যদের নির্জরের সামনে সায়নের কথা বলে রেগে যেত, কিন্তু আজ নির্জরের চোখে কোনো রাগ ছিল না। কি জানি কি ছিল ওই দুই চোখে, যা ছিল তা বোঝার বাহিরে। অনু বাড়ির ভিতরে আসতে সবাই অনুকে দেখে অবাক। সবাই তখন ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। অনুর মা অনুর দিকে এগিয়ে আসে। কিরে, তুই এই বর সন্ধ্যাবেলায় এভাবে? কি হয়েছে? জামাই কোথায়, আসেনি? বাড়িতে কি কিছু হয়েছে? তুই আবার কোনো কাণ্ডা পাতাসনি তো? অনু মায়ের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। কিরে, চুপ করে আছিস কেন? তোমার দেখছি আমাকে নিয়ে অনেক প্রশ্ন। তোমার বা তোমাদের কোনো প্রশ্নের উত্তরই আমি দিব না। মানে? মানে সব প্রশ্ন তোমার জামাইকে গিয়ে করো। আমাকে কেন রেখে গেল? কেন রেখে গেল আমি জানি না, তাই তোমরা তাকে প্রশ্ন করো, হয়তো তোমাদের বলবে আমাকে রেখে যাওয়ার কারণটা। অনুর বাবা এত সময় অনুর কথা শুনছিল, এবার বলতে শুরু করে, নির্জর এসেছিল অথচ আমাদের জানায়নি, বাড়ির দরজা থেকে ঘুরে চলে গেল। তুমি তাকে ভিতরে আসতে বলনি কেন? প্রয়োজন বোধ করিনি তাই। কথাগুলো বলে অনু চলে যায় নিজের ঘরে। চোখ দুটো চলচল করছে। নির্জর তাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল? এই নাকি স্বামী? আজ 2 দিন হলো নির্জরের সাথে অনুর কথা হয়নি। নির্জর একটি বারের জন্য অনুকে ফোন করেও নি। অনুও ফোন করার প্রয়োজন বোধ করেনি। যে কথা বলতে চায় না তাকে জোর করার প্রয়োজন নেই। অনু বারান্দায় চা হাতে দাঁড়িয়ে আছে। মনটা ভীষণ খারাপ। বোধহয় এই আজকেই নীরা রাখত। ইস, যদি থাকতে পারতাম। অনুর বউকে বড্ড অভিমান জমেছে নির্জরের উপর। একেই তো এভাবে রেখে চলে গেল, তার উপর একটি বারো খবর নিল না। কি প্রেমিক রে বাবা! না না, প্রেমিক তো নয়। প্রেমিক শব্দের অর্থটা গভীর। প্রেমিক মানে প্রেমিকের মেঘলা আকাশে একটা ছোট্ট সূর্য। প্রেমিক মানে ঘন বর্ষণকে প্রত্যেকটা ফোঁটা প্রেমিকার হৃদয়কে ভিজিয়ে দেয়। দূষর প্রেমিক নিয়ে এত ভেবে কি লাভ? সে জায়গায় তো সায়নে ছিল। আর নির্জর, সে তো প্রেমিক নয়, সে তো শুধুই স্বামী। আচ্ছা, স্বামীরা কি প্রেমিক পুরুষ হতে পারে না? নাকি বহুরা প্রেমিকা হতে পারে না? নাকি তাদের প্রেমিক প্রেমিকা হতে মানা? কে জানে। অনু নিজের মনে কথাগুলো ভাবছিল। মায়ের ডাকে হুঁশ ফিরে। অনু পিছন ফিরে তাকাতে দেখে মা দাঁড়িয়ে আছে। কিছু বলবে? নির্জরের সাথে কি মনোমালিন্য হয়েছে? অনু মুচকি হেসে জবাব দেয়, যার সাথে মনেরই কোনো সম্পর্ক নাই তার সাথে আবার থাক, বাদ দাও সেসব। তাহলে সায়নকে নিয়ে সমস্যা? জানি না। জানো না মানে কি? নির্জর তোমার স্বামী। তো? অনু অনু মায়ের দিকে তাকিয়ে সলসল চোখে তাকিয়ে আছে। সায়নকে তোমরা কেন তাড়িয়ে দিলে? সায়নকে যে আমি বড্ড ভালোবাসতাম, আর নির্জর তোকে বড্ড ভালোবাসে। কিন্তু মা, সে তো একবারও আমার খবরও নিল না। অনুর মা মুচকি হেসে ওনার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, অভিমান একতরফা ভালো, যখন অভিমান 2 তরফা হয়ে যায় তখন সম্পর্কে পাটল ধরে। কথাগুলো বলে অনুর মা চলে যায়। যেতে যেতে অনুর মা পিছন ফিরে অনুকে উদ্দেশ্য করে বলে, তোমার উনি রোজ দিনে 2বার করে ফোন দিয়ে তোমার খোঁজ নেয়। কই, তুমি তো তাকে একবারও ফোন দাও না। অনুর মা কী বলতে চাইছে তা হয়তো অনু বুঝতে পেরেছে। অনু কি মনে করে যেন ফোনটা হাতে নিয়ে নির্জরকে ফোন করে। একবার রিং হয়ে কেটে যায়, দ্বিতীয়বার রিং হতে রিসিভ করে নেয়। অনু কথা বলতে যাবে, তার আগে অপর প্রান্ত থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসে। হ্যালো। অনু বাকরুদ্ধ। এটা তো সিমির গলা। সিমি, তুমি? নির্জর কোথায়? কে অনু? নৃত্য শাওয়ার নিচ্ছে। ও, রাখছি তাহলে। অনু ফোনটা কেটে দিয়ে বিছানায় ছুঁড়ে মারে। খুব রাগ হচ্ছে তার, ভীষণ রাগ।
রাগে গা জ্বলছে। এই মেয়েটা যেমন লুচু আবার বরটাও তেমন লুচু। আচ্ছা সত্যি কি সিমির সাথে নির্ঝরের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এই লুচু বেটার সাথে যদি সিমি না, তখন না আমার কি হবে? আজকাল অনু বড্ড বেশি নির্ঝরকে নিয়ে ভাবে। তবে কখনো সখনো অনুর মেঘলা আকাশে সায়ন উকি দেয়। সায়নের কাছে অনুর একটাই প্রশ্ন, কেন সে অনুকে ছেড়ে চলে গেল? অনুর বিষয়ে সবটা জানে আন্টি। সিমির কথায় নির্ঝর একবার সিমির দিকে ঘাড় গড়িয়ে তাকায়, আবারও ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। নির্ঝর সিমি একসাথে বিমানবন্দরের উদ্দেশ্যে বেরিয়েছে। নির্ঝর সায়ন জানে অনুর সাথে তোর বিয়ের কথা। নির্ঝর কোনো উত্তর করছে না। নির্ঝরকে নির্বাক দেখে সিমিও চুপ করে যায়। নিজ গতিতে গাড়ি চলছে। হঠাৎই সিমি চিৎকার করে গাড়ি থামিয়ে দেয়। কি? হুম, হাওয়াই মিঠা খাবো। কি? প্লিজ প্লিজ, এনে দেয় না। নির্ঝর প্রথমে বিরক্ত হলেও কি মনে করে যেন গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে নেমে যায়। সিমি তো খুশিতে আত্মহারা হয়ে যায়। নির্ঝর এক ছুটে রাস্তার উপর থেকে 3টা হাওয়াই মিঠাই কিনে নিয়ে আসে। সিমিকে একটা দিয়ে দেয়, দুটো গাড়ির পিছনে রেখে দেয়। এই দুটো কার? অনুর। মানে? আর অনু খুব ভালোবাসে, তাই অনুর জন্যও নিলাম। ও আচ্ছা। হুট করে সিমির মুখটা যেন কালো হয়ে গেল। অনুর আগে গজগজ করতে করতে বাড়ি চলে এলো। সকালে সিমির সাথে কথা বলার পর কি মনে করে অনু একা একাই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হঠাৎই চোখে পড়ে রাস্তায় নির্ঝরের গাড়ি। গাড়ির দিকে ভালো করে লক্ষ্য করতে অনুর চোখে পড়ে নির্ঝর সিমির হাতে গোলাপি রঙের হাওয়াই মিঠাই ধরিয়ে দিচ্ছে। আর সিমি অন্যরকম দৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। বেশ, একেই তো অনুর মাথা খারাপ, তার উপরে দৃশ্য দেখার পর তো আরও গরম হয়ে যায়। অনু বাড়িতে ঢুকতে দেখে নীরা সোফায় ঘুমিয়ে আছে। বাড়ির কাজের লোক দরজা খুলে দিয়েছে। অনু আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। বোধহয় সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট নিচ্ছে। অনু কোনো কথা না বলে সোজা ঘরে চলে যায়। ইমিগ্রেশন ক্রস করে বিমানবন্দরের আন্দরমহল থেকে বেরিয়ে আসছে সায়ন। যদিও আরও 2 দিন আগে তার বাংলাদেশে ফেরার কথা ছিল, কিন্তু বিদেশের পাট শুকিয়ে দেশে আসতে দেরি হয়ে যায়। আবহাওয়া ভালো থাকায় প্লেন 1 ঘন্টা আগে দেশে ল্যান্ড করেছে। বাহিরে বেরিয়ে সায়ন সরাসরি গাড়িতে উঠে যায়। উদ্দেশ্য নিজের বাড়ি যাবে। তবে সায়নের মায়ের কড়া কথা, সে যেন দ্রুত সম্ভব তার খালার বাসায় ওঠে। তবুও সায়ন নিজের বাড়িই যাবে। সায়নকে নিতে সায়নের খালাতো ভাই নির্ঝর আর বেস্ট ফ্রেন্ড সিমি এসছে, তবে 2 ঘন্টা পর। সায়ন ইচ্ছে করেই সবাইকে 2 ঘন্টা পরের ফ্লাইটের কথা বলেছিল, না হলে ওরা জোর করে সায়নকে ধরে বাড়ি নিয়ে যেত। গতকালে সায়নের বোন সায়নকে ফোন করে জানিয়েছে অনু নাকি বাড়ি চলে এসেছে। মানে অনুর বর নাকি অনুকে রেখে গেছে, তাই সায়নও সোজা বাড়ি চলে যাচ্ছে। অনুর সাথে অন্তত একবার দেখা করা খুব জরুরি। নিজের দোষ মেয়েটাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে। তবে আর কোনো ধোঁয়াশা নয়, এবার সায়ন সরাসরি অনুকে সব সত্যি বলবে। কেন সে অনুর সাথে এমন করছে? শুধু যে সত্যি বলবে তা নয়, অনু যদি চায় সব অতীত ভুলে গিয়ে অনুকে নিজের করে নিবে সে। অনুকে নিয়ে এই দেশ, এই পরিস্থিতি সব কিছু ছেড়ে চলে যাবে। কিন্তু অনু কি আমাকে ক্ষমা করবে? করবে। অনু তো আমায় ভালোবাসে। আমি চাইলে অনু সব কিছু ছেড়ে চলে আসবে আমার কাছে। এরকম কিছু চিন্তা ভাবনা নিয়ে সায়ন গাড়ি দিয়ে রওনা হয়েছে বাড়ির উদ্দেশ্যে। অন্যদের বাড়ির পিছনের পথটা সায়নদের বাড়ির যাওয়ার পথ। গাড়িটা যখনই অনুদের বাড়ির পিছনে দরজাটা ক্রস করেছিল, সায়ন গাড়ির জানালা দিয়ে উকি দেয় তখন। ওই তো বাড়ির পিছনের সেই বকুলতলা, ঠিক তার পাশেই একটা বড় তেঁতুল গাছ। অনুর গায়ে হলুদের দিন অনু সায়নকে এখানেই দাঁড়াতে বলেছিল, কিন্তু সায়ন সেদিন আসেনি। অনু কি এসেছিল? সে কি সেদিন অপেক্ষা করেছিল সায়নের জন্য? হয়তোবা করেছিল। মেয়েটা যে আসতো একটা পাগলি। যদি সেদিন আসতো তাহলে আজ হয়তো বুক ভরা আফসোস নিয়ে বাঁচতে হতো না। হয়তো অনু এখন তার বুকে থাকতো, কিন্তু কি করে আসতো সে তার মাঝে? তাকে কথাগুলো ভাবতে অনুর চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সব কেমন যেন হুট করেই পাল্টে যায়। বাড়িতে পৌঁছাতে সবাই সায়নকে দেখে অবাক। ছেলে ফেরায় মা যতটা খুশি হয়েছে, তার চেয়ে বেশি রেগে গেছে সরাসরি এখানে এসে ওঠায়। সায়নের মায়ের বড্ড ভয় করছে, ছেলে আবার ওই খুদওয়ালা মেয়েটাতে মুছবে না তো? কে জানে, একে তো মেয়েটির একটা বড় খুদ রয়েছে, তার উপর আবার বিয়ে করে 4 মাস সংসার করেছে। এমন মেয়ে যদি আমার... না, আর কিছু ভাবতে পারছে না সামিয়া বেগম। একমাত্র ছেলে সায়ন, কলিজার টুকরা। সে ছেলের ক্ষতি উনি কখনোই ভাবতে পারেন না। যত দ্রুত সম্ভব সায়নের বিয়েটা দিতে হবে, যদি সম্ভব হয় আজকালের মধ্যেই। পুরুষ মানুষের মন গলতে আর কতক্ষণ লাগবে? নির্জরা সিমি বেশ অনেকটা সময় বিমানবন্দরে অপেক্ষা করছে।
সায়নের কোনো খোঁজ খবর নেই। পরে অবশ্য খালামণি ফোন করে বলে দিয়েছে সায়ন নাকি একাই বাড়ি চলে গেছে। তাই আর কোনো অপেক্ষা না করে নির্ঝরও বাড়ি চলে এসেছে। ফিরে এসে বিছানায় গায়ে এলিয়ে দেয় নির্ঝর। হুট করে নির্ঝরের মাথায় অনুর কথা চলে আসে। আচ্ছা, অনুকেও তো বাড়ি রেখে এসেছে সে, আর সায়নও তো বাড়িতে। যদি দুজনের, না না, এমনটা হতে পারে না। কথাটা এতক্ষণ কেন মাথায় আসেনি? নির্ঝর হুট করে উঠতে যাবে, তখন হঠাৎই কেউ একজন নির্ঝরের মুখে বালির চাপা দিয়ে দেয়। হুট করে এমন কাণ্ডে নির্ঝরের দম বন্ধ হয়ে আসে। নির্ঝর গায়ে সব শক্তি দিয়ে ধাক্কা মারে। অপরপক্ষ খপ করে মেঝেতে পড়ে যায়। ও মা গো, কোমরটা ভেঙে গেল গো, আমাকে মেরে ফেলল। কে কোথায় আছো? অনুর এমন চিৎকারে নির্ঝর দম নেওয়ারও সময় পায় না। অনুকে হঠাৎ করে এভাবে দেখে ভূত দেখার মতোই চমকে যায় নির্ঝর। তুমি? হ্যাঁ আমি। তুমি কখন এলে? কেন, আমি আসাতে বুঝি সমস্যা হয়ে গেছে? মানে? মানে আবার কি? আমি থাকলে আপনার পিড়িতে সিমির সাথে ডুবে ডুবে জল না হাওয়াই মিঠাই খাওয়া হবে না, তাই তো আমাকে বাড়ি রেখে চলে এসেছেন, তাই না? অনুর রাগে দাঁত কটমট করছে। নির্ঝর অবাক চোখে অনুর দিকে তাকিয়ে আছে। কি হলো? আমাকে তুলুন, দেখতে পাচ্ছেন না আমি ব্যথা পেয়ে উঠতে পারছি না? সিমি হলো তো। নির্ঝর জটপট গিয়ে অনুকে কোলে তুলে নেয়। তারপর বিছানায় শুইয়ে দিয়ে অনুর উপর শুয়ে পড়ে। তুমি কখন দেখলে আমি সিমিকে হাওয়াই মিঠাই কিনিয়ে দিয়েছি? কেন, কি ভেবেছিলেন লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাবেন? না না, খাওয়াবেন, আমি দেখতে পাবো না? সরুন তো, সরুন। আপনার সিমির কাছে যান, আমার কাছে কেন এসেছেন? উফ, এত সিমি সিমি করো কেন তুমি? একবারও তো খবরও নিন না। আমি ফোন দিলে ফোন ধরে সিমি। ও, কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, বোধহয় কিছু একটা পড়ছে, তাই না? অনু ধুম করে নির্ঝরের নাকে একটা ক্লিপ লাগিয়ে দেয়। এখন আর পাবেন না। অনু নির্ঝরকে ধাক্কা দিয়ে উঠে যায়। টেবিলে নির্ঝরের ফোনটা বাজছে, আর নির্ঝর বিছানায় বসে নাক ডলছে। ক্লিপটা লেগে নাকে লাল হয়ে গেছে। অনু ফোনটা হাতে নিতে দেখে ফোনের স্ক্রিনে বড় বড় করে লেখা সায়ন। কলটা সায়ন করেছে। বারান্দার পিছন ফিরে দাঁড়িয়ে আছে অনু, আর অনুকে পিছন থেকে জড়িয়ে রেখেছে নির্ঝর। তখন হুট করে অনুর হাত থেকে ফোনটা কেড়ে নেয় নির্ঝর। আপনি তখন আমার হাত থেকে ফোনটা ওভাবে কেন নিয়ে গেলেন? অনুর কথায় নির্ঝরের কানে যাচ্ছেই না। সে তো অনুর ঘাড়ে নাক ঢুকাতে ব্যস্ত। তখন নির্ঝরের ফোনে সায়ন নামটা দেখে অনু প্রথমে একটু ভড়কে গেলেও পরে মানিয়ে নেয়। হতেই পারে, এটা অন্য কেউ হবে। কি হলো বলুন? এমনি। এমনি নাকি অন্য কিছু? বললাম তো এমনি। ইস, এত বড়, কেন একটু চুপটি করে দাঁড়াতেও পারো না? ছাড়ুন তো, সবসময় ভালো লাগে না ওইসব। কথাটা বলে অনু নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একটু দূরে সরে দাঁড়ায়। নির্ঝর আর কিছুই বলে না। অনুর দু চোখ এখন আকাশে ওঠা বড় চারটার দিকে, আর নির্ঝরের চোখ অনুর দিকে। অনু চুল থেকে পায়ের নখ পর্যন্ত চোখ বোলাচ্ছে নির্ঝর। আজ বোধহয় অনুকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। এভাবে ড্যাব ড্যাব করে কি দেখছেন? তোমাকে দেখছি। এমন করে দেখছেন যেন এক্ষুনি গিলে খাবেন। খাবই তো। অনু নির্ঝরের দিকে দু কদম এগিয়ে এসে দুহাত দিয়ে নির্ঝরের গলা জড়িয়ে ধরে। নির্ঝর অনুর কোমর জড়িয়ে একটু উঁচু করে তুলে ধরে। জানেন তো, আমি খাওয়ার জিনিস না তো। তুমি কিসের জিনিস? আমি হচ্ছি ভালোবাসার জিনিস। তাই বুঝি? আমি তো ভালোবাসি, কিন্তু তুমি? জানি না, জানতে হবে না। দুজন বেশ কাছাকাছি। নির্ঝরের গরম নিঃশ্বাস অনুর চোখে মুখে আছড়ে পড়ছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। কই, খারাপ তো লাগছে না, ভালোই লাগছে। নিজেকে কেমন বর্ষহাগী মনে হচ্ছে। নির্ঝর হঠাৎই অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। দুজন পাড়ি দেয় যেন অন্য জগতে। বেশ কিছুক্ষণ পর অনু নিজেকে ছাড়িয়ে নেয়। অনু, তুমি সায়নকে এখনও ভালোবাসো, তাই না? জানি না। ও, জানতে হবে না, কারণ তুমি আমার, শুধুই আমার। নির্ঝর পিছন ফিরে চলে আসতেই অনু নির্ঝরকে পিছন থেকে জড়িয়ে ধরে। নির্ঝর অনুকে সামনে ঘুরিয়ে কোলে তুলে নেয়। তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আজ আকাশে অনেক বড় চাঁদ উঠেছে। হালকা বৃষ্টি, একটু শীত শীত আবহাওয়া। ওয়েদারটা বেশ রোমান্টিক। জানো তো, এমন ওয়েদারে বউরা মধুচন্দ্রিমায় যায়। তুমি যাবে আমার সাথে মধুচন্দ্রিমায়? অনু লজ্জায় লাল গোলাপি হয়ে গেছে। বোধহয় আজ আমাদের ফের আবার ফুলসজ্জা হবে। অনু নির্ঝরের কথায় বেশ লজ্জা পেয়ে গেছে। কি জানি, আজকাল নির্ঝরকে তো আর আগের মতো খারাপ লাগে না। নির্ঝর আর আগের মতোই নেই। তবে এটা কি ভালোবাসা, নাকি কোনো শুধুই সস্তা আবেগ, নাকি এটাকে শুধু মানিয়ে নেওয়া বলে?
কি জানি এর কোনো অর্থই অনুর মাথায় ঢুকছে না। সায়নের ঘরে বারান্দার গ্রিলে বেশ কয়েকটা বাড়ি দিয়েছে সায়ন। হাত কেটে রক্ত পড়ছে, তবুও রাগটা কমছে না। সায়ন স্বভাবতই বেশ শান্তশিষ্ট, তবে রেগে গেলে নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না তার। রাগে গ্রিলে আরও কয়েকটা বাড়ি দেয় সায়ন। ফাঁসে সিমি আছে, তবুও কিছু বলছে না, বাধাও দিচ্ছে না। চুপটি করে সায়নের কাণ্ড দেখছে সে। সায়ন রক্তবর্ণ চোখে সিমির দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, নির্ঝর এরকম একটা নোংরা প্ল্যান করলো? তুই জেনে শুনে আমাকে আগে কিছুই বলিসনি কেন? সায়ন বিশ্বাস কর, আমি আগে কিছুই জানতাম না। আমি তো রিসেন্টলি এসব জেনে তোকে দেশে ফিরে আসতে বললাম। আর নির্ঝর অনুকে পাওয়ার জন্য এরকম কিছু করবে তা আমার কল্পনারও বাহিরে ছিল। সিমি এক নিঃশ্বাসে কথাগুলো বলেই দম নেয়। অনুর দিকে যে নির্ঝরের নজর ছিল সেটা তুই আগে থেকে জানতিস? মানে ইয়েস অন্য জানতাম। সেবার সমুদ্র সৈকতে গিয়ে অনুকে নির্ঝরের ভালো লাগে। তাহলে আমাকে আগে বলিসনি কেন? ইউ স্টুপিড গার্ল। বিশ্বাস কর সায়ন, নির্ঝর যেদিন জেনেছিল অনুর সাথে তো সম্পর্ক আছে, সেদিনই নির্ঝর দমে গিয়েছিল। আমি ভেবেছিলাম নির্ঝর হয়তো অনুকে ভুলে যাবে, কিন্তু অনুকে পাওয়ার জন্য যে নির্ঝর এত কিছু করবে তা যদি জানতাম। সায়ন এখন শুধু রাগে পড়ছে। এয়ারপোর্টে সায়নকে না পেয়ে নির্ঝর বাড়ি চলে এলেও সিমি কাজের নাম করে সরাসরি সায়নের বাড়ি চলে আসে। সায়নকে এখন তার প্রয়োজন, তাই তো সবার আড়ালে সায়নকে এত কিছু বলতে এসেছে সিমি। সায়নকে রাগাতে দেখে সিমির জ্বলন্ত আগুনে আরেকটু ঘি ঢেলে দিল। সায়ন, আমার মনে হয় অনুর ওই রিপোর্টটাও মিথ্যে। হয়তো আন্টিকে অনুর বিরুদ্ধে রাগানোর জন্য নির্ঝরই ওই পলসের রিপোর্টটা বানিয়েছে। আফটার অল ওই নার্সিংহোমটা তো নির্ঝরের ফ্রেন্ডেরই, তাই না? সায়ন একটু চুপ হয়ে গেল। আগের দিন হঠাৎই অনু সিঁড়ি থেকে পড়ে যায়। পেট ব্যথায় বারবার চটপট করতে থাকে। সায়ন কোনো তাল না পেয়ে নির্ঝরকে ফোন দেয়। নির্ঝরই তো সেদিন অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল। তারপর তো ওই রিপোর্ট ওইরকম একটা ঘটনা, সব কেমন তালগোল পাকিয়ে গেল। অনুর ব্যাপারে ওরকম একটা কথা জানার পর সায়নের মার একটি মুহূর্ত সায়নকে হসপিটালে থাকতে দেয়নি। সত্য গোপনে দায়ে অনুর পরিবারকে যাচ্ছে তাই বলে অপমান করে। তবে বিষয়টা দুঃখজনক হলে অনুর এরকম সমস্যার কথা তারা আগেও টের পায়নি। তবে সায়নের মার কাছে তারা অপরাধী, তাই তাদের যোগ্য অপমানই করেছিল সেদিন। কসম টসম দিয়ে সায়নের মুখও বন্ধ করে রেখেছিল। তবে সেদিন অনুর রিপোর্টটা কি মিথ্যে ছিল? সেদিনের সবই কি নির্ঝরের সাজানো প্ল্যান ছিল অনুকে আমার থেকে আলাদা করার জন্য? না, আর কিছু ভাবতে পারছে না সায়ন। মাথা গুলিয়ে যাচ্ছে। নির্ঝর তো শুধু সায়নের ভাই ছিল না, বেস্ট ফ্রেন্ডও ছিল। তাহলে বন্ধু হয়ে বন্ধুর সাথে এত বড় বেইমানি? নির্ঝর শুধুমাত্র নিজের জন্য নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে বেইমানি করলো। এরপর ভালো হবে না, একদমই ভালো হবে না। কথাগুলো বলতে বলতে সায়ন বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সিমি বিছানায় একই ভঙ্গিতে বসে আছে, যেন সেও বিষয়টা মানতে পারছে না। তবে ধীরে ধীরে তার মুখে ম্লান হাসি ফুটে উঠেছে। খেলা তো সবে শুরু মিস্টার নির্ঝর, এবার দেখো তোমার কর্মের ফল তোমায় আমি কিভাবে দেই। আমি ভালো নেই নির্ঝর, তুমিও ভালো থাকবে না, তোমাকে আমি ভালো থাকতে দিব না। ফ্ল্যাশব্যাক। নার্সিংহোমের দরজায় দাঁড়িয়ে আছে সায়ন। হালকা ক্রিম কালারের শেরওয়ানিতে চোপ চোপ রক্ত লেগে আছে। শেরওয়ানিটা অনু নিজে পছন্দ করে কিনেছিল আগতে সায়ন পরবে বলে, অথচ এই শেরওয়ানিতে অনুর রক্ত লেগে আছে। সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথাটা পেটে গেছে অনুর। পুরোপুরি হুঁশ নেই বললেই চলে। তবে বিছানায় শুয়ে শুয়ে বারবার ব্যথায় কাতরাচ্ছে অনু। স্বাভাবিকভাবে ব্যথাটা মাথায় হওয়া উচিত, যেহেতু মাথাটা পেটেছে, কিন্তু অনুর পেটে ব্যথা হচ্ছে কেন? যাকে বলে প্রচণ্ড ব্যথা। অনু ওই অবস্থায় বেশ কয়েকটা টেস্ট করা হয়। বরপক্ষ কনেপক্ষ মোটামুটি সবাই উপস্থিত আছে। অনুর বাবার তো মুখটা শুকিয়ে গেছে। একমাত্র মেয়ের এই অবস্থা, তাও আবার এমন শুভ দিনে। সায়নের চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে। কোথায় মেয়েটাকে লাল শাড়ি জড়িয়ে বসে যে শ্বশুরবাড়ি নিয়ে যাবে তা নয়, বরং হালকা নীল পোশাক পরে হাসপাতালের বিছানায় পড়ে আছে। অনু, তুমি ভালো হয়ে যাও প্লিজ, আমি আর নিতে পারছি না। সায়নের ভাবনায় সেট পরে ডাক্তার অনামিকে ডাকে। অনামিকের নির্ঝরের ফুফাতো বোন। অনু সম্পর্কে সবটাই জানে সে। অনামিকা সায়নকে ডেকে বলে, সায়ন, ফ্যাশন সম্পর্কে কিছু কথা ছিল, সেগুলো তুমি আলাদা শুনবে নাকি সবার সামনে? ফার্স্ট থেকে সায়নের মা উঁচু স্বরে বলতে থাকে, এখানে অনুর পরিবার উপস্থিত রয়েছে, তাই অনু সম্পর্কে সবটা জানার অধিকার তাদেরও রয়েছে। তুমি সবার সামনেই বলো। সায়ন, তুমি কি অনু সম্পর্কে আগে কিছুই জানতে না? মানে? সবগুলো কৌতূহলী চোখ যেন ডাক্তারের দিকে। তাহলে শোনো, প্রত্যেকটা মেয়ের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো ভ্রূণ থলি, যেখানে মেয়েরা মানব ভ্রূণকে ধারণ করে। কিন্তু ক্ষেত্রে সমস্যা হলো, একটু থেমে গিয়ে বলল, কি? অনু, সেই ভ্রূণথলি তুলনামূলক অনেক ছোট, সন্তান ধারণের জন্য যথেষ্ট নয়।
তাই অনু চাইলেও সন্তান ধারণ করতে পারবে না। ডাক্তারের মুখে এই কথা শুনে সায়নের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কি বলছো কি আপু? হ্যাঁ, রিপোর্টে তো তাই লেখা আছে। সায়ন দপ করে ফ্লোরে বসে পড়ে। অনু সম্পর্কে এত বড় ধাক্কা সে কখনো আশাই করেনি। অনুর মা শাড়িরে আঁচল গুজে কাঁদছে। গোটা মহল জুড়ে পিনপিনে নীরবতা। নীরবতা কাটিয়ে সায়নের মা বলে ওঠে, সায়ন উঠো, আমি এখন বাড়ি যাব। সায়ন ফেল ফেল করে তাকিয়ে আছে তার মায়ের দিকে। কি হলো? উঠতে বললাম না? মা, অনু। চুপ, একদম চুপ। অনুর নাম যেন তোমার মুখে আর কখনো না শুনি। সায়নের মায়ের কথা শুনে অনুর বাবা এগিয়ে আসেন। বেন সাহেবা, এসব আপনি কি বলছেন? সায়নকে নিয়ে যাবেন মানে? অনুমার জ্ঞান ফিরলে তো সায়ন বাবাকে খুঁজবে। ঠকবাজ লক্ষ্য থাকার, খবরদার আমাকে বেয়ান বলবেন না। এরকম বাজা মেয়ে মানুষের সত্য গোপন করে আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিলেন, তাই না? সায়ন বিস্ফোরিত চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মা, তুমি কি বলছো কি এসব? তুমি যদি আমার ছেলে হয়ে থাকো, যদি তোমাকে আমি জন্ম দিয়ে থাকি, তুমি আর একটি কথাও বলবে না। যে মেয়ে আমায় নাতি নাতনি দিতে পারবে না, সে মেয়ে আমার সন্তানের বাবা হওয়ার সুখ দিতে পারবে না। সে মেয়েকে বউ তো দূরের কথা, আমার ছেলের আশেপাশেও ঘরে তুলব না। বাবা হয়ে নিজের মেয়ে সম্পর্কে এমন কথা শুনে মাটিতে যেন মিশে যেতে ইচ্ছে করছে। তবুও তিনি সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। প্রশ্নটা মেয়ের ভালোবাসার, মেয়ের জীবনের। সায়নের মা অনুর বাবাকে চরম অপমান করেন। তারপর দলবল নিয়ে হাসপাতাল ছেড়ে চলে যান। অনেক আকুতি মিনতি করেও আটকাতে পারেননি অনুর বাবা। এদিকে অনু যতবারই হুঁশ ফিরছে, তো সামনে সায়ন সায়ন করে যাচ্ছে। সম্পূর্ণ ঘটনার আরেকজন সাক্ষী রয়েছে, যে আড়াল থেকে সবটা দেখেছে। অনুর জন্য দুফোঁটা চোখের পানিও ফেলেছে। রাতের মাঝামাঝি অনুর হুঁশ ফিরে। কেবিনে শুধু একজন নার্স রয়েছে। অনুর ধারণা সায়ন বাহিরে আছে, তাকে হয়তো ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। অনু টলমল পায়ে ধীরে ধীরে বাহিরে চলে আসে। কই, বাবা মা ভাইয়া ভাবি সবাই বারান্দায় তো আছে, কিন্তু সায়ন তো নেই। অনু সায়নকে খোঁজার জন্য আরেকটু এগিয়ে যায়। সিঁড়ির কাছে যেতে হঠাৎ সে মাথাটা ঘুরে আসে। অনু পড়ে যেতে নিলেই কেউ একজন ধরে ফেলে, সোজা অনুকে কোলে তুলে নেয়। এদিকে অনুকে খোঁজাখুঁজি চলছে। সে একজন অনুকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে কেবিনের দিকে। অনুকে কোলে করে নিয়ে কেবিনে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। সেই একজনই ছিল নির্ঝর। নির্ঝর সব কিছু জেনে শুনেই অনুর বাবা মাকে বিয়ের প্রস্তাব দেয়। নির্ঝরের বিষয়ে খোঁজ খবর করে। তারপরেরটা তো সবারই জানা। বর্তমানে সকাল সকাল অনুর ঘুম ভাঙতেই দেখে নির্ঝর অনুকে বেশ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। অনু নড়ছে না, শুধু প্যাল প্যাল করে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। কই, সেই দিনের মতো তো আজ আর রাগ লাগছে না। তাহলে কি আমি ওনার প্রেমে পড়ে গেলাম? পড়েছ। আচমকাই নির্ঝরের কথা শুনে অনু চমকে যায়। নির্ঝর পিক করে হেসে দেয়। মেয়ে, তুমি বোধহয় সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গেছ। নির্ঝর অনুকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। অনু কী ভেবে জানি উত্তর দেয়, মানুষ প্রেমে নাকি একবারই পড়ে। আমিও পড়েছিলাম, একবারই। অনুর উত্তর শুনে নির্ঝরের মুখটা কালো হয়ে যায়। কিন্তু জানো তো অনু, আমি প্রেমে পড়েছিলাম একবারই, আর সে হলে তুমি। কথাটা বলে নির্ঝর অনুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়, যেন তার সব অভিমান, সব রাগ, সব কষ্টের সমাপ্তি ওই ঠোঁটের মাঝে লুকিয়ে রেখেছে। কে? কেন, চিনতে কষ্ট হচ্ছে বুঝি? তুমি? অনু, আই এম সরি। অনু প্লিজ, আমি তোমার সাথে মিট করতে চাই। অনেক কিছু বলার আছে তোমাকে। অনু শুনছ? আবার কি চাই আপনার? কেন, তোমাকে চাই। রাখছি। অনু, অনু তোমাকে অনেক কিছু বলার আছে আমার। অনু নির্ঝর। ওয়াশরুমে দরজা খোলার শব্দে অনু চমকে গিয়ে ধুম করে ফোনটা কেটে সাইলেন্ট মোড অ্যাক্টিভ করে দেয়। সকাল সকাল নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অনু ওয়াশরুমে চলে যায়। একটু পরে নির্ঝরে উঠে ওয়াশরুমে ঢুকে যায়। বেচারা অনু তো লজ্জায় নাজেহাল অবস্থা। কোনো রকমের শাওয়ার নিয়ে বাইরে বের হতে দেখে নির্ঝরের ফোনটা বাজছে। ফোনটা বেশ কয়েকবার বাজতে অনু কী মনে করে যেন ফোনটা তুলে হ্যালো বলতেই অপর প্রান্তের লোকটার গলা শুনে থমকে যায় অনু। সায়ন, এই যে সায়নের গলা। সায়নের সাথে কোনো রকমের কথা শেষ না করতেই নির্ঝর ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। অনু নির্ঝরকে দেখে ফোনটা বিছানায় ছুড়ে দেয়। তারপর উল্টো দিকে মুখ ফিরে দাঁড়িয়ে পড়ে। চোখেতে যার পানি টলমল করছে। নির্ঝর ফোন ছুড়ে মারা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি মনে করে নির্ঝর মুচকি হাসি দেয়। কি ম্যাডাম, আপনি ওকে বাঙালি বউদের মতো বরকে সন্দেহ করা শুরু করলেন? না মানে এই যে বরের ফোন চেক করছেন, কি ব্যাপার? পিছন থেকে জড়িয়ে ধরে বলছে।
কি হলো? আমার ফোনে কিন্তু গোপন কিচ্ছু নেই। অনুকে সামনের দিকে ফেরালে নির্ঝর দেখে অনুর চোখ লাল হয়ে আসে। অনু, তুমি কাঁদছিলে? না মানে, কেন? কি গো, তোমরা আজকে দরজা খুলবে না, নাকি সারাদিন ঘরের ভিতরে দৌড় দিয়ে রোমাঞ্চ করবে? সিমি ডাকে বেশ থতমত খেয়ে যায় দুজন মিলে। অনু এইরকম নির্ঝরের থেকে পালিয়ে গিয়ে দরজাটা খুলে দেয়। তখনই সিমি আর নীরা হুড়মুড় করে ঘরে ঢুকে যায়। কিন্তু বেচারা নির্ঝর পড়ে যায় বিপদে। নির্ঝর ওয়াশরুম থেকে বেরিয়ে প্যান্ট পরলেও শার্টটা পরেনি। অনু সেদিকে হুঁশ না করে সিমিকে দরজা খুলে দিয়েছে। সিমির চোখ যে নির্ঝরের লোমশ বুকের দিকে। এমন একটা বুকই তো সে আশ্রয়ের জন্য চেয়েছিল। শুধু সে কেন, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে তো এমন একটা বুক চায়, এমন একটা নিরাপদ আশ্রয় চায়। অবশ্য সে তো পেয়েও গিয়েছিল, কিন্তু ধরে রাখতে পারেনি। সিমি চোখে চোখ পড়তে নির্ঝর লজ্জা পেয়ে যায়। দ্রুত টি শার্টটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। এদিকে নীরা অনুর সাথে বকবক করেই যাচ্ছে, কিন্তু সিমি সেদিকে কোনো হুঁশ নেই। বারবার সিমির চোখ আটকে যাচ্ছে অনুর গলায় আর গাড়ে থাকা হালকা লাল হয়ে যাওয়ার দাগগুলোর দিকে। চোখটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। নিজেকে কিছুটা সামলে নিয়ে, অনু, আমরা সবাই শপিং মলে যাচ্ছি, তুমি যাবে? না, আমার ভালো লাগছে না। বারান্দা থেকে নির্ঝরকে আসতে দেখে, সারাদিন কি বরের সাথে রোমান্স করলে চলবে? 2 দিন পর তোমার ননদিনীর বিয়ে, একটু তো তাকেও সময়টা দাও। নির্ঝর একবার সিমির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অনু মুচকি হেসে বলে, বেশ তো চলো। তার রায়বাগিনী ননদিনী কোথায়? যাবে বলো? শপিংয়ে। ওকে, আমরা বরণ গীতাঞ্জলি শপিং কমপ্লেক্সে যাই। আচ্ছা বেশ, চলো। অনু নীরাকে নিয়ে স্যুট লাগায় বাহিরে। নির্ঝর ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। সিমি গুটিসুটি পায়ে নির্ঝরের কাছে এগিয়ে যায়। বেশ ভালোই তো আছো। নির্ঝর একবার সিমির দিকে তাকিয়ে, ভালোবাসার মানুষকে কাছে পেলে সবাই ভালো থাকে, কিন্তু আমি, নিচে তোর জন্য সবাই অপেক্ষা করছে। সিমি আর কোনো কথা বাড়ায় না। সে কথা শুনতে চায়ও না। তাকে শুনিয়ে লাভ কি? যে দুঃখ বুঝতে চায় না তাকে বুঝিয়ে লাভ কি? সবই অপাত্রে কর্ণাদান। শপিং মলে বেশ ঘোরাঘুরি করছে সিমি, নীরা আর অনু। বেশ শপিংও করে নিয়েছে তারা। অনু বেশ কেনাকাটা করেছে। সকালে সায়নের কথা অনুর মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তবে লিফটে ওঠার সময় কেন যেন অনুর মনে হচ্ছিল সায়ন তাকে ডাকছে। এটা মনের ভুল ভেবে বসে আছে সে। বেশ ঘোরাঘুরির পর তিনজনে ক্লান্ত। এখনও অনেক কেনাকাটা বাকি আছে। সিমির নাকি হঠাৎ করে ওয়াশরুম পেয়েছে, তাই সে অনুকে একটা ক্যাফে দেখিয়ে দেয় আর বলে দেয়, অনু, তুমি ওই ক্যাফেটাতে গিয়ে বসো, আমি আর নীরা একটু ওয়াশরুম থেকে ঘুরে আসছি। আমিও যাব। আমি ওখানে একা একা কী করব? তুমি ওখানে গিয়ে বসো। এইতোগুলো ব্যাগ নিয়ে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন? যাও, তুমি গিয়ে বসো, আমরা আসছি। কিন্তু আচ্ছা। অনু আপন মনে হেঁটে হেঁটে ক্যাফেতে ঢুকছিল। হঠাৎই কেউ একজন অনুর হাত ধরে ফেলে। অনু পাশ ফিরে তাকাতেই দেখে নির্ঝর অনুর হাত ধরে আছে। আপনি? অনু খুব ভালো করে নির্ঝরের দিকে তাকিয়ে দেখে সে রক্তবর্ণ চোখে অনুর দিকে তাকিয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে বোধহয় সে খুব রেগে আছে। কিন্তু কেন? অনু অবাক হয়ে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। হঠাৎই নির্ঝর অনুকে হ্যাঁচকা টান দেয়। অনু হুমড়ি খেয়ে পড়ে। তারপর নির্ঝর এক পলক অনুকে দেখে নিয়ে টানতে টানতে ক্যাফের দরজা থেকে বেরিয়ে যায়। নির্ঝর অনুকে একইভাবে টানতে টানতে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। অনু বারবার নির্ঝরকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু তার মুখে কোনো কথাই নেই। কে যেন তার মুখটা সুই দিয়ে সেলাই করে দিয়েছে। মেঝেতে উবু হয়ে পড়ে আছে অনু। সারা শরীরে মারের দাগ স্পষ্ট। জায়গায় জায়গায় অনেকটা গভীরভাবে কালো হয়ে আছে, আবার কিছু কিছু জায়গায় রক্ত বেরিয়ে জমে আছে। অনুর হালকা গোলাপি শাড়িটাতে ছোপ ছোপ রক্ত লেগে আছে। অনুর গলাটা শুকিয়ে গেছে, কিন্তু উঠে দাঁড়ানোর মতো জোর নেই। একটু আগে যে নির্ঝর তাকে পরনের বেল্ট দিয়ে ইচ্ছে মতো পিটিয়েছে, তারই চিহ্ন বহন করছে শরীরে এই দাগগুলো। কিছুক্ষণ আগে শপিং মল থেকে বেরিয়ে নির্ঝর অনুকে ধাক্কা মেরে গাড়িতে বসিয়ে দেয়। অনু বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কেন এমন করছেন, কি হলো বলবেন তো? নির্ঝর শুধু একবার অনুর দিকে চোখ ফাঁকিয়েছিল। নির্ঝরের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। নির্ঝরের এমন রূপ দেখতে মোটো অভ্যস্ত নয় অনু। কেমন জানি ভয় ভয় লাগছিল। সারা রাস্তার একটি কথাও বলেনি অনু। নির্ঝরও চুপ। নির্ঝরের গাড়ি সোজা গিয়ে থামে বাড়ির দরজার সামনে। নির্ঝর গাড়ি থেকে নেমে গিয়ে অনুর হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যায়। আহ, নির্ঝর, লাগছে তো? কি হয়েছে বলবেন তো? এমন টানাটানি করছেন কেন? নির্ঝর অনুকে ঘরে এনে সোজা দাঁড় করিয়ে একটা থাপড় মেরে দেয়। অনু ছিটকে গিয়ে মেঝেতে গিয়ে পড়ে। তো সাহস হলো কি করে, হ্যাঁ? আমার ফোন থেকে সায়নকে ফোন করিস? ফোনটা আছাড় মেরে বলছে। অনু মূর্তির মতো বসে আছে। খুব শখ না সায়নের সাথে দেখা করার? খুব ইচ্ছে না পুরনো প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার? কি করেছি আমি? ঠকিয়েছিস তুই আমাকে, বেঈমান কোথাকার। এত ভালোবাসলাম, অথচ তোর গায়েও লাগলো না।
কথা বলতে বলতে নির্ঝর কোমর থেকে বেলটা খুলে অনুকে পেটাতে লাগে। অনু না নির্ঝরের কথায় কোনো মানে খুঁজে পাচ্ছে আর না কোনো রাগের। নির্ঝর অনুকে ইচ্ছে মতো আঘাত করছে। অনু প্রথমে চিৎকার করলেও পরে জড়সড় হয়ে গেছে। এই নির্ঝরকে তার বিয়ের প্রথম দিনই নির্ঝর বলে মনে হচ্ছে, যে কি তার ইচ্ছের বিরুদ্ধে তাকে। অনু চোখ দিয়ে পানি পড়ছে। এটা কেমন ভালোবাসা? ভালোবাসা বুঝি এমন হয়? ভালোবাসা কি এত হিংস্র হয়? যখন যা ইচ্ছে করা যায়, যখন খুশি কাছে ডাকা যায়, আবার যখন খুশি দূরে সরিয়ে দেওয়া যায়, যখন খুশি আদর করা যায়, আবার যখন খুশি ব্যথা দেওয়া যায়। এটাকে কি ভালোবাসা বলে? এমন ভালোবাসাই কি তাকে উপহার হিসেবে দিয়েছে নির্ঝর নামের এই লোকটি? কি জানি। অনুর মাথা ঘুরছে। একসময় অনু অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর ভালোবাসার এরকম মানে অনুর জানা ছিল না। তবে নির্ঝর তাকে ভালোবাসার অনেক রকম স্বাদ বুঝিয়ে দিয়েছে। নির্ঝরের এমন নির্মম আচরণের কারণে অনুর জানা নেই। তবে নির্ঝরের করা প্রত্যেকটা আঘাত সে বেশ ভালোভাবেই হজম করেছে। করতে বাধ্য সে। এই কদিনে যে মনের বেশ কিছু অংশ সেই নির্ঝর নামের এই লোকটাকে দিয়ে দিয়েছে। বারান্দায় গিটের হাতে দাঁড়িয়ে আছে সায়ন। কতদিন পর দেশে ফিরেছে সে। অনুর জন্য বুকটা বেশ ছটপট করছে। মেয়েটার মাঝে বড্ড মায়া। এই মায়া কাটানোর সাধ্য তার নেই। ভুল করে সে ভুল করে ফেলেছে। ছলনায় পড়ে হারিয়ে ফেলেছে সে তার অনুকে। কেন সেদিন অনুকে প্রত্যাখ্যান করলো? কেন সেদিন অনুকে নিয়ে পালিয়ে গেল না দূরে? কেন সেদিন হুট করে দেশ ছেড়ে চলে গেল সে? কেন কেন? কথাগুলো বলতে বলতে সায়ন দেওয়ালে কয়েকটা আঘাত করে। এখন এসে ভেবে কি লাভ? যা হারানোর শব্দ সে হারিয়েই ফেলেছে। অনু একবার দেখার অধিকারও নেই তার। এখন শুধু দেখা কেন, অনুকে নাম ধরে ডাকার অধিকারটাও তার নেই। শপিং মলে অনুর সাথে প্রায় দেখা হয়েই যাচ্ছিল। সায়ন ওই ক্যাফের দরজার সামনাসামনি বসেছিল। অনু আসছিল, কিন্তু সায়ন অনুর নাম ধরে ডাকতে যাবে তার আগে একটা লোক এসে অনুকে টানতে টানতে নিয়ে যায়। বোধহয় এই লোকটাই অনুর স্বামী, নির্ঝর চৌধুরী। হ্যাঁ, সব কিছুর জন্য দায়ী এই নির্ঝর চৌধুরী। কাউকে কখনো ক্ষমা করব না আমি, নির্ঝর কখনোই না। নির্ঝরের ঘরে অনু দ্বিতীয়বার যখন চোখ খোলে তখন সে বিছানায়, আর নির্ঝর ঠিক তার পাশে বসে আছে। অনু একটু নড়তে বুঝতে পারে নির্ঝর তার হাত শক্ত করে ধরে বসে আছে। অনু অস্পষ্ট স্বরে বলে ওঠে, পানি খাবো। নির্ঝর দ্রুত গিয়ে পানি এনে দেয়। অনু একটু পানি খেয়ে আবারও শুয়ে পড়ে। অনু একদৃষ্টিতে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর মাথাটা নিচু করে বসে আছে। মিস্টার চৌধুরী, আমাকে বাবার কাছে রেখে আসুন। অনু, আপনি খুব বাজে একটা লোক। অনু, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি ভালোবাসি না। হ্যাঁ, বাসবেই না তো। তুমি তো শুধু ওই সায়নকেই ভালোবাসবে। তুমি ভালোবাসো বা না বাসো, তুমি শুধু আমার। অনু অবাক চোখে তাকিয়ে আছে নির্ঝরের দিকে। নির্ঝরের গাল বেয়ে দুফোঁটা পানি অনুর হাতে পড়ল। উনি কি কাঁদছেন? কিন্তু কেন? নির্ঝর, অনু তোর থেকে মুক্তি চায়। অনুকে ছেড়ে দে, ও তোর সাথে থাকতে চায় না। এভাবে দৌড়ে বেঁধে আর যাই হোক না কেন, ভালোবাসা হয় না। নির্ঝর শান্ত চোখে সিমির দিকে তাকিয়ে আছে। সাথে দুই পা গুটিয়ে বসে বসে স্মোক করছিল নির্ঝর। বলতে গেলে নির্ঝর এরকমই চেইন স্মোকার। মোটামুটি এক প্যাকেট সবার করেছে সারাদিনে। এখন সব আর নতুন প্যাকেট নিয়ে আসছে। এসব বলে কোনো লাভ নেই। অনুকে আমি ভালোবাসি, আর অনু আমার স্ত্রী। মৃত্যুর আগ পর্যন্ত ওকে আমি ছাড়তে পারবো না। তুই অনুকে ভালোবাসিস, কিন্তু সে তো তোকে ভালোবাসে না। তাহলে কেন এভাবে জোর করে মাঝখানে থামিয়ে দিয়ে বলছে? তাহলে কিছুই না, আজ বাসে না, কালকে ঠিকই ভালোবাসবে। কিন্তু ভালো আমাকে ও বাসবেই। এভাবে জোর করে ভালোবাসা হয় না নির্ঝর। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া যায়। আমি অনুকে ভালোবাসি। সো অনু একদিন না একদিন আমাকে ঠিকই ভালোবাসবে। যদি ভালোই বাসতো তাহলে বারবার সায়ন সায়ন করতো না। তোর বউ তো ঘুমের ঘরেও সায়নের নাম জপে। সে তো মনে প্রাণে সায়নকে ভালোবাসে। বাসবে অনু, আমাকে একদিন ঠিক ভালোবাসবে। আমি থাকি বা না থাকি, অনু একদিন ঠিক আমাকে ভালোই বাসবে। সায়নের থেকে বেশি ভালোবাসবে আমি জানি। আমি যে ওর স্বামী। কথাটা বলতে বলতে নির্ঝর উঠে চলে আসে ঘরে। অনু একা ঘরে শুয়ে আছে। ব্যথা একটু জ্বরও এসেছে। অবশ্য নির্ঝর অনুকে ওষুধও খাইয়ে দিয়েছে। বিষয়টা জুতো মেরে গরুদানের মতোই লাগছে নির্ঝরের কাছে। নিজেই বউকে মেরে আবার নিজেই বউয়ের সেবা করছে। কই, আমি তো মারতে চাইনি তোমাকে, কিন্তু তুমি তো আমাকে বাধ্য করলে। কেন তুমি সায়নের সাথে পালাতে চাইলে? মনে মনে বলছে। অনু আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বুকের আঁচলটা একটু সরাতে গাড়ে কিছু দাগ চোখে পড়ল। দাগগুলো দেখতে মুখে ম্লান হাসি ফুটে ওঠে। এগুলো কাল রাতে দাগ।
নির্ঝরের ভালোবাসার চিহ্ন। এবার অনু একটু পিছনে ফিরতে পিঠে আর নীল হয়ে যাওয়া দাগগুলো দেখে এগুলো নির্ঝরের ভালোবাসা দাগ। একটা মানুষ দুরকমভাবে ভালোবাসতে পারে, কখনো সোহাগ করে, কখনো বা আঘাত করে। হায় রে ভালোবাসা! অনুকে আয়নার সামনে দাঁড়াতে দেখে নির্ঝর এসে পিছন থেকে জড়িয়ে ধরে। আহ, নির্ঝর লাগছে, ছাড়ুন আমাকে প্লিজ, আমি তোমায় খুব ভালোবাসি। অনু, কি হলো, কথা বলছো না কেন তুমি? জানেন তো মিস্টার চৌধুরী, আপনি আমায় 2 রকম বা অভিজ্ঞতা উপহার দিয়েছেন। কিসের? ভালোবাসার। সরি, আসলে এত আসল নকল আমি বুঝি না। যদি বুঝতাম তাহলে আজ এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না। জানেন তো মিস্টার চৌধুরী, আমি একটু একটু করে আপনার সাথে মানিয়ে নিচ্ছিলাম, আসলে নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু অনু, তুমি কি সায়নের কাছে যেতে চাও? অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। নির্ঝর চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। যেতে চাইলে কি আপনি আমাকে সায়নের কাছে রেখে আসবেন? নির্ঝর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমার উপায় নেই, যা পারবেন না তা বলে লাভ নেই। তার মানে তুমি যেতে চাও, তাই না? কি জানি, আমি যে কি চাই সেটা আমি নিজেও জানি না। অনু কথাগুলো বলতে বলতে বারান্দায় পা বাড়ায়। নির্ঝর অনুর হাত চেপে ধরে, তারপর অনুকে কাছে এনে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখে। জানো তো অনু, আমি যাকে ভালোবাসি সেই আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, আমি কি এতই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? অনু কি বলবে কিছুই বুঝতে পারছে না। অনু নির্ঝরকে নিজে থেকে সরিয়ে দিয়ে বলছে, নির্ঝর, আমি সত্যি সায়নের সাথে নিজ থেকে যোগাযোগ করিনি, বিশ্বাস করুন। নির্ঝরের চোখের দিকে তাকিয়ে বলছে। নির্ঝর মুখ ফিরিয়ে নেয়। ও বিশ্বাস করলেন না তো? আমি তোমায় ভালোবাসি অনু, বারবার ভালোবাসি ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। আচ্ছা, যাকে এত ভালোবাসেন তাকে এতগুলো আঘাত করতে কি একটু কষ্ট হলো না আপনার? তুমি তোমার শরীরের ক্ষত সবাইকে দেখাতে পারবে, আমি আমার ক্ষত কাউকেই দেখাতে পারবো না। অনুর সাথে কথা বলে নির্ঝর সেখান থেকে বেরিয়ে চলে যায়। অনুর নিজেকে কেমন যেন পাগল পাগল লাগছে। নির্ঝর অনুর কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন, যাকে ঘিরে রহস্যের কোনো সীমা নেই। লোকটা কি চাই, কেন চাই, কিছুই জানার নেই অনুর। হুটহাট করে দূরে সরিয়ে দেয়, আবার হুটহাট করে এত কাছে টেনে নেয় যে ছাড়াবার কোনো উপায় নেই। তবে লোকটা মাঝে মাঝে বড্ড মায়া করে। আসলেই বিয়ে সম্পর্কটাই যে বড্ড পবিত্র। যেখানে পবিত্রতা আছে সেখানে শুদ্ধতা আছে, আর সেখানে বিশুদ্ধ ভালোবাসা আছে, সেখানে মায়া থাকাটাই স্বাভাবিক। সায়ন অনেক চিন্তা ভাবনা করে নিয়েছে, এভাবে চলা সম্ভব নয়। অনুর সাথে সরাসরি কথা বলতে হবে, অনুকে নির্ঝরের আসল রূপটা দেখাতে হবে। এসব কিছুর জন্য যে একমাত্র দায়ী নির্ঝর তা অনুকে জানাতে হবে। এই একটা লোকের জন্য তাও আমাদের ভালোবাসা শেষ হয়ে যেতে পারে না। অনেক চিন্তা ভাবনা করে সায়ন সিমিকে ফোন দেয়। 2 বার রিং হতে সিমি ফোনটা রিসিভ করে। হ্যালো। হ্যাঁ বল। সিমি, কি হয়েছে? তুই কাঁদছিলি নাকি? তোর গলা এমন শোনাচ্ছে কেন? না, কিছু হয়নি তো। কি হয়েছে বল। আসলে অনু, কি হয়েছে অনুর? কিছু না। কি হলো বল। আজ শপিং মলে আমি তোর আর অনু দেখা করাতে চাইছিলাম বলে নির্ঝর আমাকে যা নয় তাই বলেছে। আমাদের এত বছরের বন্ধুত্বের কোনো দামই তো নেই ওর কাছে। আর অনুকে কি করেছে? কি হলো বল। অনুকে যা পিটিয়েছে, মেয়েটা মার খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। কি? সামনের চোখ দুটো দপ করে জ্বলে উঠল যেন সায়নের। নির্ঝর অনুর গায়ে হাত তুলছে। সিমি, একটা উপকার করবি দোস্ত প্লিজ? কি উপকার বল। অনুর সাথে একটা বার আমার দেখা করিয়ে দিবি প্লিজ দোস্ত, শুধু একটা বার। আমি অনুকে নিয়ে দূরে কোথাও চলে যাব, অনেক দূরে, মা বাবা নির্ঝরের কাছ থেকেও অনেক দূরে। সায়ন, আমি চেষ্টা করব। আমিও তো চাই তুই অনুকে নিয়ে অনেক দূরে চলে যা, তোরা সুখে থাক। আমি মন থেকে চাই অনু নির্ঝরের থেকে দূরে চলে যাক। থ্যাঙ্কস রে। শুনুন মিস্টার চৌধুরী, আমার না ভীষণ না তেঁতুল খেতে ইচ্ছে করছে। পাকা তেঁতুল আর একটু ঝাল দিয়ে মাখিয়ে এনে দিন না, আমি খাবো। সকাল সকাল অনু গাল ফুলিয়ে বিছানায় বসে আছে। নির্ঝর অফিস যাবে বলে তৈরি হচ্ছিল। অনু বিছানায় বসে বসে নির্ঝরের দিকে ঢেপ ঢেপ করে তাকিয়ে আছে। অনুকে এভাবে বসে থাকতে দেখে নির্ঝর অনুর কাছে এগিয়ে যায়। অনু 2 হাত ধরে দাঁড় করিয়ে দেয়। কি হয়েছে টুনি পাখি, এভাবে বসে আছো কেন? ঘুম হয় না এখনো? অনু ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো মুখ করে জবাব দেয়। শুনুন মিস্টার চৌধুরী, আমার না ভীষণ তেঁতুল খেতে ইচ্ছে করছে। পাকা তেঁতুল আর একটু ঝাল দিয়ে মাখিয়ে এনে দিন না, আমি খাবো। নির্ঝর অনুর এরকম বায়না শুনে কিছুক্ষণ অনুর দিকে তাকিয়ে থাকে, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলেই সরে যায়। কি হলো, এনে দিন না, আমার না খুব টক টক পাচ্ছে।
মানে টক খেতে ইচ্ছে করছে। নির্ঝর একটা মুচকি হাসি দিয়ে অনুর কাছে এগিয়ে যায়। তারপর অনুর কপালে একটা ছোট্ট চুমু দিয়েই উত্তর দেয়, ফ্রেশ হয়ে নিচে চলো। আর আমার তেঁতুল? বাড়িতে আপাতত কোনো তেঁতুল নেই, আমি অফিস থেকে আসার সময় নিয়ে আসবো। অনু মুচকি হেসে দুম করে নির্ঝরের গালে চুমু দিয়ে দেয়। নির্ঝর তো ব্যবস্থাকা খেয়েই দাঁড়িয়ে আছে। অনু লজ্জা পেয়ে ওয়াশরুমে ঢুকে যায় আর নির্ঝর মুচকি হেসে নিচে চলে আসে। নিচে নির্ঝরের মা নির্ঝরকে দেখে এগিয়ে আসে। কিছু বলবা আম্মু? আব্বুজি, আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসো। কেন? আসলে তোমাকে বলা হয়নি, আজকে সন্ধ্যায় তোমার আনিকা আপুর শ্রাদ্ধের অনুষ্ঠান আছে, তুমি এলে তোমাকে নিয়ে যাব। আচ্ছা, আর শোনো, তুমি তোমার বউকে বাপের বাড়ি দিয়ে এসো। কেন? বাড়ি শুদ্ধ সবাই তো যাব, সে একা একা বাড়িতে থাকতে পারবে? আর রাতে ফিরবো কি ফিরবো না তাই তাকে বরং। 1 মিনিট, বাড়ির সবাই যাব, অনু যাবে না? এসব বাজামিয়ে মানুষদের এরকম শুভ কাজে যেতে নেই। আম্মু, নির্ঝর কিছু বলতে গিয়েও থেমে গেল। অনু আসছে। অনু অবাক চোখে নির্ঝরের দিকে তাকিয়ে আছে। শাশুড়ির বলা সম্পূর্ণ কথা শুনতে না পেলেও বাজা শব্দটা ঠিকই তার কানে এসেছে। কিন্তু উনি কাকে বন্দা বললেন? সন্ধ্যাবেলা নির্ঝরের জোড়াজুড়িতে অনুকেও সাথে নিয়ে আসা হয়েছে। নির্ঝরের মা একরকম ছেলের কথা রাখতেই অনুকে আনার পারমিশন দিয়েছেন। বৌমে এলে নাকি ছেলেও আসবে না। আনিকা আপুর সাত বলে কথা। আনিকা হলো নির্ঝরের ফুফাতো বোন, বেশ আদরের বললেই চলে। বাড়ির প্রথম মেয়ে, বেশ নিয়মকানুন মেনে আনিকার সাথ দেওয়া হচ্ছে। আর অন্য দূর থেকে এসব কিছু দেখছে। কেন জানি না তার শাশুড়ি তাকে এসবের ধারে কাছেও ঘেঁষতে দিচ্ছে না। নির্ঝরকেও আশেপাশে দেখতে পাচ্ছে না অনু। হঠাৎই কেউ একজন পিছন থেকে অনুর মুখ চেপে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। অনু ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। লোকটা অনুকে গার্ডেনের একটা কোণে এনে ছেড়ে দেয়। অনু বেশ ভয় পেয়ে গেছে, লম্বা লম্বা দম নিচ্ছে। কে? কে আপনি? কি চাই? তোমাকে চাই। লোকটা সামনে আসতেই অনু চমকে যায়। কতদিন পর এই মুখটা সে আবার দেখছে। সায়ন? হুম। কেমন আছো অনু? আমি ভালো আছি, খুব ভালো আছি। বেশ জোর দিয়ে কথাটা বলল অনু। আমি জানি তুমি ভালো নেই অনু। আপনাকে কে বলেছে আমি ভালো নেই? আমি জানি, ভুল জানেন। সরুন, আমাকে যেতে দিন। সায়নকে পাশ কাটিয়ে যেতে নিলে সায়ন অনুর হাত ধরে টান দেয়। অনু আর টাল সামলাতে না পেরে সায়নের বুকে এসে পড়ে। অনু সায়নকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। ডোন্ট টাচ মি। অনু, চলো এখান থেকে। তোমাকে আর নির্ঝরের কাছে যেতে হবে না, তুমি আমার সাথে থাকবা। আমি তোমাকে ভালোবাসি। সায়ন কথা বলতে বলতে বারবার অনুকে কাছে টানছিল। অনু রেগে গিয়ে সায়নকে ঠাটিয়ে একটা সর মারে। ভালোবাসা মাই ফুট, কই ছিল আপনার ভালোবাসা মিস্টার সায়ন? যখন আমি ঘুমের ঘোরেও আপনাকে খুঁজছিলাম, কই ছিলেন আপনি তখন? যখন আমি আপনাকে দেখার জন্য ছটফট করছিলাম, কই ছিল তখন আপনার এত দরদ? রাতের পর রাত আপনাকে ফোন দিয়েছি, আপনি ফোন তোলারও প্রয়োজন বোধ করেননি। এখন আসছেন সোহাগ দেখাতে। অনু, আমি? আপনি কি? হ্যাঁ, কি আপনি? অনু, আমি তোমায় সব বলছি। এত তামাশা করার পরও আপনার শান্তি হচ্ছে না কেন? তামাশা? হ্যাঁ, তামাশাই তো। সবচেয়ে বড় তামাশা সেদিন হয়েছিল। জানেন, কোনো দিন আমার বিয়ের আগের দিন সেদিন সারা রাত আমি বাগানে দাঁড়িয়ে অপেক্ষা করেছি আপনার জন্য, কিন্তু আপনি আসেননি সেখানে। সে যাই হোক, আমি ভালো আছি, খুব ভালো আছি। কথাগুলো বলে অনু চলে যেতে নিলে সায়ন আবারও অনুকে কাছে টেনে নিয়ে আসে। আমি জানি তুমি ভালো নেই অনু, আমাকে ছাড়ুন। নির্ঝর খুব খারাপ অনু। অনু সায়নকে ধাক্কা মেরেই ছুটতে থাকে। একরকম পালিয়ে আসে সায়নের কাছ থেকে। সায়নকে কেন যেন তার এখন অসহ্য লাগছে, বড্ড অসহ্য লাগছে তার কাছে। জীবন বড্ড বেশি খেলা করছে অনুর সাথে। এখানে সবাই বড্ড স্বার্থপর, যে যার নিজের স্বার্থ নিয়েই ব্যস্ত। অন্যের কথা ভাবার মতো সময় নেই কারো কাছে। সায়নটাও বড্ড বেইমানি করছে, অনুর সাথে নয়, অনুর ভালোবাসার সাথে। কথাগুলো ভাবতে ভাবতে এগিয়ে চলে বীরের দিকে। অনুর চোখ জলে কিন্তু মুখে হাসি। ওখানে সবাই আনিকাকে ঘিরে ধরে কী সব যেন করছে। অনু দৃঢ়পায়ে এগিয়ে যায় সেখানে। পাশেই নীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে। কী গো বর্ষহাগী ভাবি, কই ছিলে এতক্ষণ? তোমার বর তো তোমাকে দেখতে না পেয়ে খুঁজে খুঁজে দেবদাস হয়ে গেল। কী সব বলছো? হ্যাঁ, সে কখন থেকে তোমাকে খুঁজেছে সে। ও আচ্ছা নীরা, ওটা কি? কোনটা? ওই যে কুলোতে, এগুলো কি? ও, এ একটা কুলোতে পান সুপারি কত রকমের মিষ্টি সাজিয়ে রেখেছে। ওই কুলোটা আবার 4জন বিবাহিত মেয়েকে ধরে রাখতে হবে, এবং বড়রা ওই কুলো থেকে মিষ্টি নিয়ে আনিকা আপুকে খাওয়াবে ও দোয়া করবে, আর সাথে গিফটও দিবে। তাই
তুমি কি করে জানলে? জানতে হবে না, একদিন তো আমাকেও ধরতে হবে তোমার কুলো। দূর, এটা যে কি নিয়ম! এটাই নিয়ম। মেয়ের বিবাহিত ভাবিরা বা বিবাহিত নন্দনেরা এটা করে। আর জানো তো, সবচেয়ে মজার কথা হলো, যারা কুলো ধরে তাদেরও নাকি খুব তাড়াতাড়ি বাবু হয়। তাই নাকি? হ্যাঁ, তোমারও ডাক পড়বে বলে। কথা বলতে বলতে নীরা দাঁত বের করে হাসতে থাকে। ঠিক এমন সময় কেউ একজন অনুকে ডাক দেয়। ও নতুন বউ, তুমিও আসো, খুব তাড়াতাড়ি তোমারও কোল জোড়ে আলো আসবে। অনু প্রথমে ইতস্ত করলেও পরে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। অনু কাছে যেতে অনু শাশুড়ি অনুকে ধরে নেয়। তারপর টেনে দড়ি নিয়ে গেলে দাঁড় করিয়ে দেয়। এ মেয়ে, জানো না বাজা মেয়ে মানুষদের এসব করতে নেই, তাতে অনাগত সন্তানের অমঙ্গল হয়। চুপটি করে এখানে দাঁড়িয়ে থাকো, ভুল করেও এখানে যাবে না বলে দিচ্ছি কিন্তু। আমি চাই না তোমার জন্য আমার অনেকের কোনো ক্ষতি হোক। অনু অবাক চোখে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আছে। বোধহয় বোঝার চেষ্টা করছে উনি এসব কি বলছেন। মনে মনে বারবার একটা প্রশ্নই ঘুরছে তার মাথায়। উনি আমাকে এসব কেন বললেন? আমার জন্য আপুর ক্ষতিই বা হবে কি করে? তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে স্বামী। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।